নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আজকে নজরে শুধুমাত্র থাকবে ভোটের ফলাফল, কারণ হাই ভোল্টেজ আজকে মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফলের নজর রয়েছে গোটা দেশের। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এখনো পর্যন্ত যে ফলাফল সামনে আসছে তা রীতিমতো চমকপ্রদ। ভারত জুড়ে অনেকটাই ফিকে রয়েছে বিজেপি। এনডিএ জোটের সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে ইন্ডিয়া জোট। বিজেপিকে পিছনে ফেলে সামনে প্রাথমিক ধাক্কা সামলে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল। প্রত্যেকটা মুহূর্তে বদলাচ্ছে ভোটের ফলাফল। জেলা থেকে শহর সমস্ত জল্পনার অবসান করে কোন দল কত ভোটে এগিয়ে থাকে সেদিকে এখন নজর রয়েছে প্রত্যেকের। ভোট গণনাকে ঘিরে কড়া নজরদারি কিন্তু রয়েছে নির্বাচন কমিশনের। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজকে রয়েছে ভোটের গণনা। সপ্তম দফায় ভোট হয়েছে এবং 4 তারিখ আজকে সেই রয়েছে মঙ্গলবার। আজকে রয়েছে লোকসভা নির্বাচনের সেই ভোটের গণনা। লোকসভা নির্বাচনের সেই ফলাফলের নজর রয়েছে গোটা দেশের। সকাল 8টা থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের গণনা। রীতিমতো চমকপ্রদ হচ্ছে, কখনো বিজেপি কখনো তৃণমূল। যদিও বা রাজ্যে আমাদের যদি বাংলার কথা দেখি সেখানে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, তোমার থেকে প্রথমেই জানতে চাইবো যে সার্বিক ছবিটা কি রয়েছে এই মুহূর্তের। সায়ন্তনের কাছে আসবো, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আজকে রয়েছে ভোটের রেজাল্ট। আমরা যদি রাজ্যের দিকে নজর রাখি সেখানে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে এবং সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু ভালো ফলো করছে। এবং আমরা যদি দেখি যে উত্তর কলকাতা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই উত্তর কলকাতায় কিন্তু তাপস রায় কিন্তু পিছিয়ে রয়েছে, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যার জন্য কিন্তু তাপস রায় সেই এতদিনের করা দল তৃণমূল ছেড়ে কিন্তু একটা সময় সে বিজেপিতে গিয়েছে এবং সেখানে বিজেপির হয়ে এবার প্রার্থীতেও দাঁড়িয়েছে, যদিও তাপস রায় কিন্তু সেখানে পিছিয়ে রয়েছে। অন্যদিকে যদি আমরা নজর রাখি বর্ধমান দুর্গাপুরের দিকেও, সেখানেও কিন্তু দিলীপ ঘোষ, তিনি এতদিন কিন্তু মেদিনীপুর থেকে দাঁড়িয়েছেন এবং এখন কিন্তু সে দিলীপ ঘোষ সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে। ভোটের রেজাল্ট কি বলছে জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, সামগ্রিক ছবিটা কি রয়েছে? সময় এগোচ্ছে তত কিন্তু যে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে কিন্তু নিজেদেরকে আরো প্রমাণ করছে ইন্ডিয়া ব্লক। কারণ এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত যে 400 পারের ডাক দিয়েছিল এনডিএ এবং সব থেকে বলা যায় যে বিজেপি, এখনো পর্যন্ত তারা কিন্তু 300 পার করতে পারেনি। এই জায়গায় যদি তুমি দেখো, তাতে উত্তরপ্রদেশের যে ফল, সেই ফল কিন্তু অখিলেশ যাদবের যে দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস, তাদের ফল অনেকটাই ভালো হয়েছে। গতবার যদি দেখা যায়, গতবার অর্থাৎ 2019-এর তুলনায় অনেকটা ভালো ফল করছে ইন্ডিয়া ব্লক। কারণ 2019-এ ইউপিএ তারা মোট 93টি আসনে জয়লাভ হয়েছিল এবং এনডিএর ক্ষেত্রে সেটা 353, এবং গোটা এনডিএ এই মুহূর্তে কিন্তু 300 পার করতে পারেনি। অন্যদিকে বিজেপি কিন্তু এখনো পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা, একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা কিন্তু 272-এর যে ম্যাজিক ফিগার, সেই ম্যাজিক ফিগারের কাছাকাছি কিন্তু পৌঁছতে পারেনি। এখনো পর্যন্ত বিজেপি 233 থেকে 235টি আসনে এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু সেই ট্রেন্ড উঠে আসছে। এবং অন্যদিকে তুমি যদি দেখো যে রাজ্যের নিরিখে কিন্তু বিজেপি কার্যত তাদের ভোট ব্যাংকে 10, কারণ প্রায় 31টার উপরে আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং যে ট্রেন্ড আমরা দেখেছিলাম, অর্থাৎ যে এক্সিট পোল দেখেছিলাম, তাতে কিন্তু তৃণমূলের যে আসন ছিল সেটা অনেকটাই কমে গিয়েছিল। এক্সিট পোলে বলা হয়েছিল যে এবার রাজ্যে ভালো ফল করবে বিজেপি, তাতে 25-এর ওপরেই সবকটা এক্সিট পোলে রাখা হয়েছিল বিজেপিকে। দেখা যাচ্ছে যে কার্যত 10 থেকে 11, কখনো 9 এই ধরনের আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ অনেক আসন, উত্তরবঙ্গের যেরকম গুরুত্বপূর্ণ আসন সুকান্ত মজুমদারের, সেই আসন কার্যত হাতছাড়া হতে চলেছে বলেই এই মুহূর্তে ট্রেন্ড বলছে। এবং অন্যদিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়েও বহু আসন হাতছাড়ার পথে। অন্যদিকে তুমি দেখো যে বাড়তি নজর বসিরহাট ছিল, অর্থাৎ রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি তারা বাড়তি নজর দিয়েছিল যে আন্দোলনকারীদের মধ্যে থেকে একজনকে প্রার্থী করেছে, হয়তো সন্দেশখালীতে ভালো ফল হবে। কিন্তু সন্দেশখালীতে ভালো ফল হলেও এই যে বাকি যে সার্বিক 7টি বিধানসভা রয়েছে একটা লোকসভার মধ্যে,
তাতে কিন্তু অনেকটাই ব্যাকফুটে ছিল বিজেপি। দেখা যাচ্ছে যে হাজী নুরুল ইসলাম তিনি কিন্তু অনেক ভোটে এগিয়ে গেছেন। অর্থাৎ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কিছু আসনও তৃণমূল তারা ছিনিয়ে নিতে পেরেছে এবং দক্ষিণবঙ্গে তাদের ভোট ব্যাংক কিন্তু অটুট রাখতে পেরেছে, এখনো যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সিপিএম অর্থাৎ বামেদের কিন্তু এবারও হয়তো যে ট্রেন্ড মিলছে যে এবারও হয়তো কোনো আসন থাকবে না, যেটা 2019-এও ছিল না, 2021-এও ছিল না, সেই পুনরাবৃত্তি কিন্তু 2024-এ হতে চলেছে, সেই ট্রেন্ড বলছে। অন্যদিকে তুমি যদি দেখো যে এই মুহূর্তে উজ্জীবিত কালীঘাট এবং একটা উৎসবের মেজাজ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছিলেন যে 30-এর ওপরে থাকবে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে সেই ট্রেন্ডই কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত জল্পনা, সমস্ত এক্সিট পোলকে মিথ্যে করে দিয়ে যে এই মুহূর্তে যে ট্রেন্ড, তাতে তৃণমূল কংগ্রেস তাদের গড় ধরে রাখতে পারে, তাদের ভোট শেয়ারিং ধরে রাখতে পারছে। এটা কোথাও গিয়ে একটা তৃণমূল কংগ্রেসের 2026-এর আগে একটা পজিটিভ দিক। কারণ বারবার এই রাজ্যের ক্ষেত্রে বিজেপি নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা সব থেকে বেশি সভা করেছিল এবং যে বিভিন্ন জায়গা, আরামবাগ বলো বা অন্যান্য যে জায়গাগুলো বলো বা উত্তরবঙ্গ কার্যত 2021-এও দেখা গেছে যে বিজেপি সবকটা বিধানসভাতে প্রায় সবকটা বিধানসভাতে এগিয়ে যাচ্ছে। 2019-এ তাদের ফল উত্তরবঙ্গ থেকে সব থেকে বেশি ভালো হয়েছে, কিন্তু 2024-এ দেখা যাচ্ছে যে একেবারে উলট পুরোন। অর্থাৎ 2024-এ যে আশা নিয়ে বিজেপি শুরু করেছিল, অর্থাৎ যখন এক্সিট পোলও বেরোচ্ছিল সেই সময় বিজেপি যে আশা দেখছিল যে এবারে হয়তো 30-এর ওপরে হবে বা 25-এর ওপরে হবে, এবং অনেক বিজেপি নেতৃত্ব তারা ডাক দিয়েছিল 30-এর ওপরে হলে সরকার তারা ফেলে দিতে পারবে। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কোথাও গিয়ে একটা যে বিজেপি তাদের যে ট্রেন্ড সেট ছিল বা বিজেপির যে লক্ষ্য ছিল, তারা লক্ষ্য ভ্রষ্ট হলো। এবং গোটা দেশে তুমি যদি দেখো মোদি ম্যাজিক, কারণ একটা ইস্যুতে ভোট হচ্ছিল যে মোদি ম্যাজিক, অর্থাৎ মোদি আবারও প্রাইম মিনিস্টার হবে এবং তাকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছিলেন। আমরা দেখেছিলাম যে এবার আমাদের রাজ্যে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে এবং আমরা দেখেছিলাম যখন প্রচারের জন্য নরেন্দ্র মোদী রাজ্যে এসেছিলেন তিনি বারংবার বলেছিলেন যে বাংলা থেকে কিন্তু তিনি কিন্তু ভালো রেজাল্ট, বাংলা থেকে তিনি কিন্তু বেশ ভালো রেজাল্ট করবে, সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। আমি তোমার কাছে পরবর্তী যেটা জানতে চাইবো যে ভোটের রেজাল্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এখন শেয়ারের পরিস্থিতি কি রয়েছে, শেয়ার মার্কেটের পরিস্থিতি কি রয়েছে এই মুহূর্তে? দেখো, একেবারে যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছিলেন যে গোটা দেশের নিরিখে বাংলার ফল সব থেকে ভালো হবে বিজেপির। দেখা যাচ্ছে গোটা দেশের পাশাপাশি সব থেকে খারাপ ফল হয়েছে বাংলাতে, এবং গোটা দেশেও কিন্তু বিজেপি তাদের একাধিক আসন হারাচ্ছে এবং অনেক হেভিওয়েট নেতৃত্ব তারা কিন্তু সেই আসন ধরে রাখতে পারছে না। যখন এই এক্সিট পোল হলো সে সময় কিন্তু দেখা যাচ্ছিল যে সেন্সেক্স প্রায় 2 থেকে 2,500 পয়েন্ট বেড়েছিল। অনেকেই ভাবছিল যে যদি এনডিএ গভর্নমেন্ট ফর্ম হয়, যে যদি একক সংখ্যাগরিষ্ঠে বিজেপি আসে, তাহলে হয়তো আজকে আবারও অনেকটা সেন্সেক্স বা নিফটি বাড়বে। সকাল থেকে যে ট্রেন্ড, তাতে কিন্তু ম্যাজিক ফিগারের ছুঁতে পারেনি বিজেপি এবং এনডিএও 300 পার করতে পারেনি। এই পরিস্থিতিতে কিন্তু তোমায় জানিয়ে রাখবো, নিফটি প্রায় 1,500-এর উপরে যে পয়েন্ট, সেই পয়েন্ট কিন্তু পড়ে গিয়েছে। এবং সেন্সেক্সে তুমি যদি দেখো যে প্রায় 4,500-এর ওপরে পয়েন্ট কিন্তু এই মুহূর্তে পড়ে গেছে। অর্থাৎ রেকর্ড পতন বলা যায়। যে গেন হয়েছিল এক্সিট পোল দেখে, সেই গেন কিন্তু ধরে রাখতে পারা গেল না। অর্থাৎ যখনই এই ফলাফলের ট্রেন্ড বেরোতে শুরু করলো, তখন কিন্তু সেন্সেক্স বা নিফটিতে অর্থাৎ শেয়ার বাজারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সেখানে কিন্তু পতন দেখা যাচ্ছে এবং সেটা কিন্তু রেকর্ড। এবং তুমি যদি দেখো যে এক্ষেত্রে কিন্তু যারা লগ্নিকারী তাদের ক্ষেত্রে তারাও কিন্তু কোথাও একটা দিশেহারা যে কে সরকার করতে পারে বা বিজেপির যে ম্যাজিক ফিগার এখনো পর্যন্ত তারা ছুঁতে পারেনি, সেই জায়গায় দেখা গেলে কিন্তু শেয়ার বাজারে কার্যত ধস নামছে এবং বিশেষজ্ঞরা মনে করছে এই ধস আরো বেশ কয়েকদিন থাকবে। কারণ যতদিন না পর্যন্ত সরকার ফর্ম হয়, কি সিচুয়েশন আসে সেই বিষয়টা কিন্তু মাথায় থাকবে এবং বাজার কিন্তু কোথাও নিম্নমুখী থাকবে, এমনটাই বিশেষজ্ঞরা মনে করছে। ধন্যবাদ সায়ন্তন। ইতিমধ্যে দেখলেন যে ভোট গণনা কিন্তু চলছে, সেখানে কিন্তু রাজ্যের ভোট গণনার দিক থেকে যদি ফলাফলের দিকে আমরা নজর রাখি, সেখানে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। যেরকমটা কিন্তু প্রধানমন্ত্রী আশা করেছিল বাংলা থেকে বেশ ভালো ভোটে তারা জিতবে, কিন্তু সেরকম কিন্তু কিছুই হয়নি। সেখানে কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে, সেখানে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে। আমরা সেই দুটো চিত্র দেখাবো যেখানে কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের তরফে কিন্তু তারা জয় নিয়ে যথেষ্ট আশাবাদী রয়েছে। সেই জয়ের দরুন তারা কিন্তু সবুজ আবির মেখে ইতিমধ্যেই কিন্তু তারা জয়ের সেই উচ্ছ্বাস নিজেদের মধ্যে, দলীয় কর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস কিন্তু ফুটে উঠছে, সেই ছবি আপনারা দেখছেন। এবং একদিকে যেমন উৎসবের মেজাজে রয়েছে তৃণমূল,
অপরদিকে কিন্তু বিজেপি যেরকমটা আশা করেছিল এবার অর্থাৎ 2024-এর এই লোকসভা নির্বাচনে তারা কিন্তু বাংলা থেকে যথেষ্ট ভালো ফলাফল করবে তা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই জয়ের আশা কিন্তু দেখা যাচ্ছে না বিজেপির, ফলত হতাশ হয়ে বিজেপির সদর কার্যালয়ে ব্যান্ড পার্টি আনা হয়েছিল, বাজনা আনা হয়েছিল, কিন্তু ভোটের যা রেজাল্ট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই রেজাল্ট দেখে কিন্তু সে হতাশ বিজেপি এবং সেখান থেকে কিন্তু কোনো রকম উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। কিন্তু অপরদিকে আমরা দেখছি যে উৎসবের মেজাজে কিভাবে আনন্দে নাচছে তৃণমূলের কর্মী সমর্থকেরা, সেই দুই ছবি আপনারা দেখছেন। এই বিষয়ে আর একটু জেনে নেব, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, কি পরিস্থিতি রয়েছে? দেখো, শুরুতেই জানিয়ে রাখবো যে কালীঘাট চত্বর টেস্টিং মোডে চলে গেছে এবং কর্মী সমর্থকরা দিক দিক থেকে আসছে মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছে। এখানে কিন্তু সবুজ আবিরে রঙিন হয়ে উঠেছে গোটা কালীঘাট চত্বর। কাউকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে, কেউ কেউ আবার কাসর ঘন্টা নিয়ে এসছে মহিলারা, আবার কেউ কেউ খবর দোলাচ্ছে। এবং তোমাকে আমি জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগে যেটা আমরা আপডেট পেয়েছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে রয়েছে এবং যেটা কর্মী সমর্থকদের বক্তব্য কিন্তু অনেকটাই ভালো ফলাফল রয়েছে। তৃণমূল কংগ্রেস অনেক জায়গাতে এগিয়ে রয়েছে, আর সেই কারণে কেউ কেউ যেরকম গানের তালে নাচছে, পাশাপাশি কিন্তু কেউ কাউকে দেখা যাচ্ছে গোটা তৃণমূলের পতাকা কিন্তু গায়ে এঁকে তারা চলে এসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এবং তোমাকে আমি আরো একটা বিষয় জানানোর চেষ্টা করবো যে নির্বাচন কমিশন থেকে একটা আপডেট আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি। সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে, নির্বাচন কমিশন থেকে জানাচ্ছে যে 25টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, বিজেপি 10টি আসনে এগিয়ে, কংগ্রেস 2টিতে এগিয়ে এবং সিপিআইএম 1টিতে এগিয়ে। এবং যদি হারটা আমি বলি তাহলে কিন্তু তৃণমূলের প্রাপ্ত ভোটের হার এখন 47.8%, বিজেপির প্রাপ্ত ভোটের হার 37.18%, কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার 4.84% এবং সিপিএম প্রাপ্ত ভোটের হার 5.32%। অভিষেক, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল এগিয়ে রয়েছে, তারা কিন্তু উচ্ছ্বাসিত। অভিষেক, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? রাখবো যে এই মুহূর্তে কিন্তু একটা মানে পরিবেশের কথা যদি বলি, আবহাওয়া দপ্তর আগেই বলেছিল যে অস্বস্তিকর। পাশাপাশি আমরা দেখব পরবর্তী ছবি এবং এই বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন শুভাঞ্জন দাশগুপ্ত। আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই উৎসবের মেজাজ। কালীঘাটের সামনে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যে তৃণমূলের সবুজ আবির মেখে সেখানকার দলীয় কর্মীরা নিজেদের মধ্যে কতটা উচ্ছ্বাস, যে রাজ্যে ইতিমধ্যে আমরা দেখছি যে তৃণমূল এগিয়ে রয়েছে, যা দরুন কিন্তু নিজেদের জয় নিয়ে 100% আশাবাদী দলীয় কর্মী সমর্থকেরা এবং তারা ইতিমধ্যেই কিন্তু সেই উচ্ছ্বাসের মেজাজে রয়েছে। অপরদিকে আমরা দেখছি বিজেপি হতাশ, যতটা তারা আশা করেছিলেন ততটা কিন্তু তার 1%ও তারা কিন্তু সেভাবে এখনো অবধি জিতে উঠতে পারেনি। তাদের ভোটের রেজাল্ট কিন্তু যথেষ্ট খারাপ রয়েছে, অর্থাৎ তারা হতাশ রয়েছে, তারা কিন্তু ফিরে যাচ্ছে। যেভাবে তারা নিজেদের মধ্যে ভেবেছিল যে ব্যান্ড পার্টি নিয়ে তারা উচ্ছ্বাসে মেতে উঠবে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে না বিজেপির তরফে। তুলছে না। সকাল থেকে আমাদের নজর রয়েছে ভোটের গণনার দিকে এবং সেই নজর কিন্তু শুধুমাত্র নেতা মন্ত্রীদের নয়, সেই নজর কিন্তু সাধারণ মানুষের। ভোট গণনাকে ঘিরে কিন্তু কড়া নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের তরফেও।
আমরা দেখলাম যে কালীঘাটে তৃণমূলের উচ্ছ্বাসের ছবি আমরা দেখলাম, সেখানে আবির মেখে সেখানকার দলীয় কর্মী সমর্থকেরা কিভাবে উচ্ছ্বাসে মেতেছেন, কিন্তু অপরদিকে বিজেপির যে দলীয় কার্যালয় সেখানকার ছবি আমরা দেখছি যে হতাশ, অর্থাৎ তারা নিজেদের যে ফলাফলটা রয়েছে সেই ফলাফলে বিজেপি হতাশ। এবং কি পরিস্থিতি রয়েছে আমার এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি শুভাঞ্জন দাশগুপ্ত। শুভাঞ্জন, দেখো কৃপর্ণা, সকাল থেকে যখন ট্রেন্ড আসতে শুরু করে 2024 লোকসভা নির্বাচনের, তারপর থেকেই কিন্তু বিজেপির যে সল্টলেকের অফিস সেখানে কিন্তু কার্যত শূন্যতা। একেবারে প্রথম দিকে যখন দেখা গেছিল যে বিজেপি বা এনডিএ অনেকগুলো আসনে এগিয়ে গেছিল, আমাদের রাজ্যের ক্ষেত্রেও তাই, কিন্তু যত বেলা এগিয়েছে 10:30 11টার পর থেকে তত কিন্তু ফাঁকা হয়েছে সেক্টর 5-এর এই বিজেপির কেন্দ্রীয় যে রাজ্যের যে অফিস, সেই অফিস কিন্তু কার্যত শুনশান। যদিও নেতৃত্বরা এসেছেন, শ্রমিক ভট্টাচার্য আছেন রাজ্যসভার সাংসদ এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আছেন। কি বলছেন তারা? শুভঞ্জন, দলীয় কর্মী যারা রয়েছেন তারা কি বলছেন? তারা এই যে রেজাল্ট এখনো পর্যন্ত বেরিয়েছে সেই রেজাল্টের প্রতিক্রিয়া কি তাদের? দেখো, দলীয় কর্মীরা প্রায় নেই। যারা আছেন কেন্দ্রীয় নেতৃত্ব, দু একজন রাজ্য নেতৃত্ব, তারা এখনো কিছু বলতে চাইছেন না। তারা বলছেন যে এখনো ট্রেন্ড বাকি আছে, এখনো রেজাল্ট অনেক হয়তো পরিবর্তন হবে, রাজ্যের ক্ষেত্রেও হবে এবং কেন্দ্রের ক্ষেত্রেও হবে। তারা এখনো সেভাবে সরকারি ভাবে তারা কিছু বলেননি, কিন্তু তাদের যে চোখে মুখে যে তাদের যে শারীরিক ভাষাটা, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। গত 3-4 দিন আগেও বা শেষ দফা লোকসভা নির্বাচনেও যতটা তাদের শরীরী ভাষা অন্যরকম ছিল, যত রেজাল্ট এগোচ্ছে, যত বেলা বাড়ছে, তাদের কিন্তু আমরা পরবর্তী সময় আবারও যোগাযোগ করব। ধন্যবাদ। এরপর আমরা নজর রাখবো বীরভূমের দিকে, অর্থাৎ অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে কিন্তু এই বীরভূম কিন্তু যথেষ্ট কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং সেখানে এবার তৃণমূলের প্রার্থী রয়েছেন শতাব্দী রায়। তিনি জয় নিয়ে কি বলছেন আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছিলাম, শতাব্দী রায় কিন্তু তিনি এগিয়ে রয়েছেন। ভোট নিয়ে শতাব্দী রায়ের প্রতিক্রিয়া কি শুনবো। নির্দলের সব কাউন্টিং এজেন্টগুলোকে কিনে নিয়েছে, হাতে হাতে ব্যান্ড লাগিয়ে সব বসে আছে। মানে আমি বলছি না, তোমরা গিয়ে দেখো, ছবি তুলেছো তো, কয়েকজন তুলেছে তো, যে একটা রোতে 4 জন বসে আছে, তার মধ্যে 3 জনের হাতে অরেঞ্জ ব্যান্ড। মানে প্রমাণ করছে যে বিজেপিরা নির্দলের এত তো ক্যান্ডিডেট হতে পারে না। নির্দলের এমন এজেন্ট আছে যারা ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না। তুমি কোন ভাই, কোন দলের, কোন ক্যান্ডিডেট, নাম বলতে পারছে না। আর যে কিছু বলছে হ্যাঁ হ্যাঁ করে সব লাফিয়ে উঠছে। ওই এজেন্টগুলো আছে বলে কোনো আশঙ্কা দাদা বাজে কথা, তোমার গোলা প্রশ্ন করা ইরিটেট করে না। যে সকালে যে কথা বললাম তোমার সঙ্গে, তাহলে ওইটা নিয়ে কেন আপনার চিন্তা হচ্ছে না? মানে এটা বেনিয়ম, তাই বলছি। এর যে চিন্তা ভেঙে পড়লেন উনি বলে আর নাটক করি বলছি। এখনো পর্যন্ত আশাবাদী ভালো হবে। এই মুহূর্তে নজর রাখবো বাঁকুড়ার দিকে। সেখানে কিন্তু তৃণমূল এবং বিজেপির একটি সংঘর্ষের কথা সামনে আসছে। বাঁকুড়া সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের ছবি সামনে আসছে। ঢুকে যাবে। দেখতেই পাচ্ছেন সিআরপিএফ এর জওয়ান সেখানে উপস্থিত রয়েছেন, কিন্তু সেখানে জওয়ান উপস্থিত থাকার পরও তাদের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। বাঁকুড়ায় তৃণমূল বিজেপির সংঘর্ষ, সেখানে সিআরপিএফ জওয়ান উপস্থিত থাকার পরও
তাদের নিষ্ক্রিয়তার অভিযোগ সামনে আসছে। ঢুকে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন শুভম কর্মকার। শুভম, আমরা এর আগেও দেখেছিলাম ঝামেলা হয়েছে বিভিন্ন কেন্দ্রে এবং সেখানে কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল জওয়ানদের বিরুদ্ধেও। কি পরিস্থিতি এখন রয়েছে বাঁকুড়ায়? দেখো, উত্তপ্ত পরিস্থিতি রয়েছে কিন্তু বিষ্ণুপুরের যে কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ সেই চত্বর কিন্তু পুরোপুরি উত্তপ্ত। যাই সৌমিত্র খা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী, তাই যখন তিনি তৃতীয় রাউন্ডের পর 10,000 ভোটে এগিয়ে যান তখনই কিন্তু তৃণমূলের সাথে বিজেপির সংঘর্ষ হয়, যার ফলে ইট রড পাটকেল দিয়ে মারপিট শুরু হয়ে যায় এবং ঝামেলা বাঁধে দুই পক্ষের মধ্যেই এবং ঢিল ছোড়াছুড়ি লাঠালাঠি সব শুরু হয়ে যায়। ঘটনাস্থলেই কিন্তু খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয় এবং যেটা না বললেই নয়, একে অপরকে যখন তারা মারধর শুরু করে তখন কিন্তু দুপক্ষকে আমরা যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করতে যাই তখন কিন্তু দুপক্ষই কিন্তু এড়িয়ে যান বিষয়টিকে, একে অপরের দোষ দেন। তৃণমূল বলে যে বিজেপি আগের থেকে মারধর করেছে এবং বিজেপি বলে যে তৃণমূল আগের থেকে মারধর করেছে এবং যেটা বিজেপিরা দাবি করছে যে প্রথমে যে উত্তেজনা, যেহেতু আমরা এগিয়ে গিয়েছিলাম ওই জন্যই তৃণমূল আগের থেকে সন্ত্রাস শুরু করছে। তৃণমূলের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, যখনই তারা পরাজয়ের দিকে মুখ বাড়াচ্ছে তখনই কিন্তু তারা এই মারপিট ঝামেলা শুরু করেছে। এবং অন্যদিকে আমরা দেখেছি যে বিজেপির যেটা ক্যাম্প করা হয়েছিল সেখানে কিন্তু চেয়ার টেবিল থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা কর্মীদের কিন্তু গাড়িও ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে তৃণমূলকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তৃণমূল কিন্তু পুরো অভিযোগটাই অস্বীকার করেছে। শুভম, আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে সেখানে ঘটনার এই যে ঝামেলাটা হচ্ছে, ঝামেলার সূত্রপাতটা কেন, হঠাৎ করে কেন ঝামেলা সেখানে হচ্ছে? দেখো, আমি প্রথমেই যেটা বললাম যে যখন তৃতীয় রাউন্ডের গণনা হয় তারপরে কিন্তু সৌমিত্র খা, যিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি কিন্তু 10,000 ভোটে এগিয়ে যান। আর 10,000 ভোটে এগিয়ে যেতেই কিন্তু সেখানে কিন্তু একটা মারপিট ঝামেলা শুরু হয়। কারণ কি, সেখানে তারা মনে করছেন, তৃণমূলের নেতা কর্মীরা তারা মনে করছেন তখন যে তারা নাকি পরাজয় হবেন এবং হেরে যাবেন। তাতেই কিন্তু প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, তারপরে সেখান থেকে বচসা ছেড়ে সেখানে হাতাহাতি লাঠালাঠি ইট পাটকেল ছোড়াছুড়ি, এখান থেকে কিন্তু ঝামেলা সূত্রপাত। তারপরে কিন্তু তৃণমূল এবং বিজেপি। নজর রাখবো এবার বসিরহাটের দিকে, অর্থাৎ এই বসিরহাট কেন্দ্র কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সপ্তম দফায় ভোট হয়েছে এবং এই সপ্তম দফাতে কিন্তু বসিরহাটেও কিন্তু ভোট হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ কেন বলছি, কারণ সেখানেই কেন্দ্রের মধ্যে পড়ছে সন্দেশখালী, যে সন্দেশখালী নিয়ে আমাদের রাজ্য তোলপাড় হয়েছিল ভোটের আগেই। এবার বসিরহাট থেকে কিন্তু রেখা পাত্র, বিজেপির হয়ে প্রার্থী যে রেখা পাত্র, সেই রেখা পাত্রর কিন্তু যথেষ্ট পিছিয়ে রয়েছে এবং এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল প্রার্থী। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই, তবে আমাদের নজর থাকবে ভোট গণনার দিকে। আপনারা দেখতে থাকুন হাই নিউজ।